ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 3 দিনের সফর শেষে তিনি চলে গেলেও দেশের রাজনৈতিক অঙ্গনে তার রেশ রয়ে গেছে। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি লুর এই সফরকে ঘিরে দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি নির্বাচন বিষয়ে অবস্থান পরিবর্তন হয়নি। আর অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এসব নিয়ে আজকে আলোচনা করতে চাই। আজকে সাম্প্রতিক সমীকরণে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন জনাব রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, এবং রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি এই সময়ের রাজনীতি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই চলে যেতে চাই মনি আপা আপনার কাছে। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। ডোনাল্ড লুর ঢাকা সফরে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কতটুকু খারাপ হয়েছে আপনাদের মাথা? দেখেন, ডোনাল্ড লু আসছে, আপনি খেয়াল করেন বিএনপি এই নিয়ে কিছুই বলে, বরং লু আসার 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে সরকারি দলের লো হাওয়া বওয়া শুরু হয়ে গেছে। তারা চাপ অনুভব করছে, তারা ডান বাম এক হয়ে গেছে বলছে, তারা বলছে আমাকে সরায় কাকে আনবে, সে কি আমার চেয়ে ভালো দেশ শাসন করবে, এইসব বলা শুরু হয়েছে। মানে আপনার ঘটনা ঘটার আগেই ফলাফল ঘোষণা করার মতো। এবং তারাই বারবার করে বলছে, বিএনপি নেতারা এই বলছে ওই বলছে, বিএনপি খুব উত্তেজিত, বিএনপি খুব খুশি। আমরা কিন্তু এরকম কিছুই বলিনি, আমাদের নেতারা কিন্তু ভীষণভাবে চুপচাপ। কারণ সাধারণভাবে আমরা যেভাবে প্রোগ্রাম করি, উপজেলা নির্বাচন স্বৈরাচার সরকার করছে, এই আপনার ফ্যাসিস্ট সরকার করছে, সেইখানে জনগণ ভোট দিতে যাচ্ছে না, বিএনপি লিফলেট বিলি করছে। বিএনপি লিফলেট বিলির অর্থ হচ্ছে আপনারা ভোটের দিন ভোট দিতে যাবেন না, পরিবারকে সময় দিন, নিজেকে সময় দিন। কারণ এটা এই যে দেশে গণতন্ত্র চরমভাবে হরণ করা হয়েছে, সে দেশে গণতন্ত্র মুক্তি পাওয়ার আগে কোনো নির্বাচন না। এটা হচ্ছে বিএনপির জিস্ট কথা, সারমর্ম। সেটা নিয়ে বিএনপি কাজ করছে এবং জনগণ, বাংলাদেশের জনগণ ভীষণ ভীষণ সিরিয়াস ভাবে বিএনপির কথা শুনে তারা ভোট দিতে যায় নাই, যেটা চাক্ষুষ প্রমাণ আপনারা নিজেরাও। তো সেইখানে ডোনাল্ড লু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নাই, কারণ আমরা বিশ্বাস করি ডোনাল্ড লুরা যা করবে সেইখানে তারা বুঝে শুনেই করবে। তারা তাদের স্বার্থ নিয়েই চলে, পৃথিবীর সবাই তার নিজের স্বার্থ নিয়ে চলে, একমাত্র বাংলাদেশ ছাড়া। বাংলাদেশে একটা এজেন্সি নিয়েছে একটা সরকার, সেই এজেন্সির সরকার আপনার কৃতদাসের মতো আচরণ করে কোন রাষ্ট্রের সাথে। কৃতদাসের মতো যা বলে তাই শুনে সেই রাষ্ট্ররা প্রভুর মতো প্রতি মাসে মাসে আমাদের সন্তানদেরকে হত্যা করে, আমাদের সবকিছু ছিনিয়ে নিয়ে যায়, আমাদের ব্যাংকগুলো খালি করে ফেলে, আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা সব নিয়ে যায়। তো সেইখানে আমি বলতে চাই যে বিএনপি এমন, বিএনপির কোনো মাথা ব্যথা নাই লো নিয়ে। পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে আমাদের সঙ্গে সম্পর্কের আরো উন্নয়ন করার জন্য তিনি আসছেন। সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বলেছেন নিষেধাজ্ঞার পরোয়া বাংলাদেশ করে না, লোকে দাওয়াত করে আনা হয়নি, ইত্যাদি ইত্যাদি অপমানকর ভাষা যা ছিল তা সবকিছুই বলেছে। অথচ ডোনাল্ড লু এর সাথে যখন পররাষ্ট্রমন্ত্রী মিটিং করেন, তখন কিন্তু উনি বলেছেন যে র্যাবের নিষেধাজ্ঞা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় বলে উনি জানিয়েছেন। তার মানে র্যাবের নিষেধাজ্ঞা উনারা প্রত্যাহার করাতে পারে নাই, এটা দীর্ঘ প্রক্রিয়ার ডোনাল্ড লু বলেছেন। তার মানে বাংলাদেশের কোনো প্ল্যান নিয়ে আসে নাই, ভিসা নীতি নিয়ে উনি কথা উত্থাপনই করেন নাই, এটা বলেছেন। তো আর কি, ব্যবসা বাণিজ্য যত না বাংলাদেশের দরকার তার চেয়ে তাদের দরকার। তারা যদি মনে করে বাংলাদেশকে 4% গার্মেন্টস এর ব্যবসা দেয় আমেরিকা সব সময়, এখন আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে। অথচ চায়নার সাথে আমেরিকার এত দ্বন্দ্ব, তারপরেও চায়নায় কিন্তু তারা 38% গার্মেন্টের ব্যবসা তাদেরকে দিয়েছে। ভিয়েতনামের সঙ্গে এত কিছু হওয়ার পরেও ভিয়েতনামকে 9% তারা কাজ করায়, কম্বোডিয়ায় তারা 6% কাজ করায়, এরকম অনেকগুলো দেশে তারা কাজ করায়, বাংলাদেশকে ওরকম 4% কাজ করায়। সেই 4% থেকেও বাংলাদেশকে আস্তে আস্তে কমাচ্ছে। সেইখানে কিন্তু আমরা কোনো ডেভেলপমেন্ট দেখিনি, বরং আমরা কি শুনেছি, জিএসপির সুবিধা দিবে যদি শ্রমনীতির পরিবর্তন করে সরকার, শ্রমনীতি যদি তারা তাদের মতো করে করে তাহলে। আমরা কিন্তু একটি বিষয় দেখেছি যে অতীতের কথা বাদ দিয়ে সামনের দিকে এগোনোর কথাও কিন্তু বলেছেন ডোনাল্ড লু।
আমি এটা তো আপনাকে এটার অন্যরকম কথাটা সিদ্ধান্ত বলি, প্রকাশ করছে না। এটার উত্তর অতীতের কথা। কোন অতীতের কথা উনি বলেছেন? উনি কি ৭১-এর অতীতের কথা সম্পর্ক বলেছেন, উন্নয়নের কথা না বলেছেন, উনি সম্পর্ক এই উন্নয়নের কথা বলেছেন। ২০২৪-এর অতীতের কথা বলেছেন? উনি কিন্তু তা বলেন নাই। উনারা কিন্তু প্রত্যেকটা দেশের সাথে, সেটা রাজতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, আর আপনার গণতন্ত্র হোক কিংবা স্বৈরতন্ত্র হোক, সবার সাথেই উনারা কাজ করে। কাজ না করলে তারা তো ওই কানাডার মতো দূতাবাস তুলে নিয়ে যেত। তা তো নাই। যে দেশে তাদের দূতাবাস আছে তারা কাজ করার জন্য, তাদের কাজ করার জন্যই তারা আসছে। তো তাদের কাজ এগিয়ে নেওয়ার জন্য স্বৈর শাসকই হোক আর অগণতান্ত্রিক শাসকই হোক আর একনায়কতন্ত্র শাসকই হোক, তাদের সাথে তারা কাজ করেছে, মুনিয়াপা, আগেও আপনি কিন্তু করেছে, বলবেন পরেও যে করবে। ৭ জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত এমন কোন কাজ যুক্তরাষ্ট্র কি করেছে যেটার জন্য আমরা বুঝতে পারবো যে সরকারের উপর তারা নাখোশ আছে এখন? এমন কোন কাজ আছে? আপনার স্মৃতি থেকে অবশ্যই একটু কাজ বলবেন? আছে। আপনি দেখেন, জি। ডোনাল্ড লু আসার কয়েকদিন আগে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট করেছে, বিরাট রিপোর্ট বড় অসংখ্য রিপোর্ট। আসছে। রিপোর্ট কিন্তু আগেও শোনেন, ছিল, ৭ জানুয়ারির আগেও ছিল। আমি জি, বলি আপনাকে, ওইখান জি, থেকে তারা চেঞ্জ হয় নাই। রিপোর্টটার মধ্যে কি আছে আপনাকে এটা জানতে হবে। রিপোর্টটার মধ্যে আছে যে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করেছে, অন্যায়ভাবে আওয়ামী লীগ কিভাবে বিরোধী দলের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে সেটা। আওয়ামী লীগ খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রীর সাথে কি আচরণ করছে, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে বিদেশে কোনো ট্রিটমেন্ট করার সুযোগ দেয় নাই, তাকে আপনার কোন রকম আপনার নাগরিক সুবিধা দেয় নাই চিকিৎসার ব্যাপারে। তো সেটা বলেছে। ৭১ সম্পর্কে বলেছে যে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে সেই রিপোর্টে। সেইখানে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রহসনমূলক যে বিচার হয়েছে সেটা বলেছে, সবকিছু বলেছে। সেটা কিন্তু ২ সপ্তাহ হয় নাই, ১.৫ সপ্তাহ হয় নাই, ১ সপ্তাহ সর্বোচ্চ হতে পারে। তাহলে আপনি এর চেয়ে কি বলবেন? এই কথাগুলো তো, এটা তো উনারা লিখলেও যা হতো, না লিখলেও তাই হতো, কিন্তু উনারা যে উনাদের জায়গা থেকে এক চুল পরিমাণ সরে নাই, এটাই কিন্তু উনারা প্রমাণ মুনিয়াপা, করেছে সরকারকে তো ডোনাল্ড ক্রেডিট লু দিতে হবে। আসার আগে। মুনিয়াপা, সরকারকে তো ক্রেডিট দিতে হবে। সরকার এই যে জনাব ওবায়দুল কাদের বলেছে নিষেধাজ্ঞা পরোয়া করেন না। এসব জিনিস ওনারা পরোয়া করছেন না। ওনারা পারছেন নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে প্রমাণ করতে। তাই তো ওনাদের আমি ক্রেডিট আপনাকে দেওয়া উচিত। বলি, শোনেন, উনারা নিষেধাজ্ঞাকে পরোয়া করে না, আবার উনাদের কিন্তু তলে তলে সবকিছু চলে। আবার উনারা কিন্তু মুখ দিয়ে গালাগালি করছে ঠিকই, আবার উনারা কিন্তু ওই দেশেই যাচ্ছে, ওই দেশে যাওয়ার জন্য আবার রাস্তা থেকে কিন্তু ফেরত আসছে। তো উনারা যদি পরোয়াই না করে, তাহলে উনাদের যে কারি টাকাগুলো ওই দেশে রাখছে, ওগুলোর কি হবে সেটাও বুঝেন। উনাদের খুব বড় বড় মাপের মাফিয়াদের, বড় বড় মাফিয়ারা কিন্তু ওই দেশে ধরা খেয়ে বসে আছে। এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে, এ টু জেড সচেতন মহল জানে। হয়তো ফ্যাসিস্ট সরকার, তাই কেউ মুখ খুলে কিছু বলে না। কারণ না, মুখ খুলে বলার জন্য তো আইন বানিয়ে রেখেছে আরেকটা ডিজিটাল আইন। সেটা আপনার পছন্দ না হলে ওই আইনের মধ্যে ঢুকায় দিয়ে, ওই আপনার কি বলে যে হীরক রাজার দেশের রাজার মতো ওই মেশিনটাই ঢুকায় দিয়ে আপনারে হ্যাস্ত ন্যস্ত করবে, আপনাকে জি, শেষ করে ফেলবে। সেই শেষ জি, করে ফেলার জন্য মুনিয়াপা। জনগণ ভীত, জনগণ সন্ত্রস্ত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মুনিয়াপা, আমরা একটু কায়সার ভাইয়ের কথা শুনতে চাই। কায়সার ভাই বেশ কিছু কথা উনি বলেছেন, সেগুলোর উত্তর আপনি দেবেন। আমি একটি প্রশ্ন রেখে দিচ্ছি, ওনার উত্তরও দেবেন। আমার প্রশ্নের উত্তরটিও আপনার কাছ থেকে চাইবো। বাংলাদেশি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম ছিল, ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল। বা কিছুর অস্বস্তি থাকলেও বর্তমানে সে পরিস্থিতি নেই, এমনটা বলেছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তো যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল কেন, এবং কেন মনে হলো যে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল? এটার সাথে আপনি একটু যোগ করবেন যে লু বাংলাদেশে আসলো, কেন আমাদের নেতারা এক একজন এক এক রকমের কথা বলছে। একজন বলছে সম্পর্ক উন্নয়ন, আরেকজন বলছে নিষেধাজ্ঞা পরোয়া করি না, আরেকজন বলছে দাওয়াত দিয়ে আনিনি, তারপরে বলছে যে এমন এমন কথা এসেছে যে আমরা যদি ক্ষমতা থেকে সরে যাই তাহলে কাকে আনবে। এই ধরনের কথা কেন আসলো আসলে? মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, উনি একটা জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উনি কিন্তু শুধু বাংলাদেশ সফরে আসেন নাই, 4টা দেশ সফরে এসেছেন। সেই হিসেবে বাংলাদেশেও 3 দিনের অবস্থান করেছেন। আমি যদি ডোনাল্ড লো এর কথাটাই কোট করি, উনি কি বলেছেন? নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে একটা অস্বস্তি ছিল, এখন সেটা কেটে গেছে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কথা শেষ। নির্বাচনের 4 মাস আগে যে ডোনাল্ড এসেছিলেন, তখন মনে হয়েছিল কোনো দল বা কোনো গোষ্ঠী ওনাকে ইনভাইট করে নিয়ে এসেছিল। তখন তারা পুলকিত ছিল, তারা প্রত্যাশা করেছিল তাদের চাহিদা মতো নির্বাচনকালীন একটা সরকার হবে,
তাদের চাহিদা মতো সরকার পদত্যাগ করে কোন একটা সরকারের হাতে ক্ষমতা দিবে বা এসব মিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুঃখজনক, কি ব্যর্থতা আমি জানি না, রোনাল্ডো এবার 3 দিনের সফরে অনেকের সাথেই কথা বলেছেন, মতবিনিময় করেছেন, কিন্তু বিএনপির সাথে কিন্তু কোনো বৈঠক হয়নি। আমরা লক্ষ্য করে দেখেছি বিদেশ থেকে যখন এই ধরনের টিম আসে বা কোনো নেতা আসে বা কোনো আসে, তারা কিন্তু সকল দলের সাথেই কথা বলে। কিন্তু ডোনাল্ডোর এই দেশে আসাটা, কেন বাংলাদেশে ডোনাল্ডো এখন একটা পরিচিত নাম। যেমন একদিকে পরিচিত যে আমেরিকান লবিস্ট, ঠিক একইভাবে তারা সেটা করে নাই। যাক, উনি চলে গেছেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় লক্ষ্য করেছেন, বলা হয়েছে উনি এসেছিলেন রোহিঙ্গা বিষয় নিয়ে কথা বলতে, জলবায়ু নিয়ে কথা বলতে, এসব নিয়ে কিন্তু সংশ্লিষ্ট মহলের সাথে কথা হয়েছে। আমরা যদি স্পষ্ট করে বলি, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু ওনার অবস্থান থেকে কঠিন অবস্থান নিয়েছেন যে আমরা পরিচালিত হব আমাদের সংবিধান দিয়ে, আমাদের নির্বাচন পরিচালিত হবে আমাদের নির্বাচনী আইন দিয়ে। লক্ষ্য করে দেখেছেন, এবং আমাদের একমাত্র আশার স্থান হলো এদেশের জনগণ এবং ভোটাররা। আপনার তো মনে আছে নির্বাচনের আগে যে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপিয়ান কমিশন বা জাতিসংঘ বিভিন্ন ধরনের টিম এসছে। লক্ষ্য করে দেখেছেন, ওনারা কিন্তু বাংলাদেশের সকল কমিশন, আইনমন্ত্রী সবার কথা বলেছেন। তারা কিন্তু একটা জিনিস বলেন নাই, আমাদের সংবিধান নির্বাচনী আইনে নির্বাচন অনুষ্ঠান করার জন্য কোনো বিচ্যুতি আছে বা কোনো পরামর্শ দিয়েছেন এই সব তোমাদের পরিবর্তন করা যেতে পারে, করা উচিত। আমরা মনে করি 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনের সময়ের কারণে কিন্তু কিছু জিনিস সংযোজন হতে পারে, যদিও কোনো বড় দল থেকে বা কোনো রাজনৈতিক দল থেকে সেই প্রস্তাবনা আসে নাই। সর্বশেষ উনি বলে গিয়েছিলেন আপনারা বসতে পারেন, একটা সংলাপ হতে পারে, কিন্তু সেটা এজেন্ডা ভিত্তিক কিনা, যাক সেই সংলাপ কিন্তু হয় নাই। আমরা চলে যাওয়ার পর লক্ষ্য দেখলাম যে কেউ কেউ বলেছেন নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন বাধা দেওয়া হবে। যখন ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট বলল যে নির্বাচন কেউ বাধা দিলে তার ভিসা নীতি প্রয়োগ করা হবে, তখন ওনারা বলছেন আমরা নির্বাচনে যাব না। দেখুন, একটা গণতান্ত্রিক রীতিনীতিতে 5 বছর পর নির্বাচন হবে এবং সকল রাজনৈতিক অংশগ্রহণ করবে। এখানে কাউকে রিকোয়েস্ট করে নির্বাচনে আসার কোনো সুযোগ নাই। আমাদের সংবিধান, নির্বাচনী আইনে কোথাও বলা নাই কোন দল না আসলে নির্বাচন হবে না, কয়টা দল না আসলে নির্বাচন হবে না। সেখানে বলা আছে নির্দিষ্ট সময় পেরোনোর 3 মাসের আগে 90 দিনের মধ্যে একটা নির্বাচন হতে হবে। যে নির্বাচন আমি একটু জানতে চাই যে এই সুবিধাটা কি আওয়ামী লীগ নিয়েছে, যে যেহেতু এটা বলা নাই নির্বাচনী পরিবেশ তৈরি না করে, নিজেদের মতো করে পরিবেশ তৈরি করে, নিজেদের মতো সংবিধান তৈরি করে তারপরে আমরা একটা নির্বাচন দিলাম যাতে কোনোভাবে বিএনপি নির্বাচনে না আসে এবং আরামের সাথে আমরা পাশ করে নিজে ক্ষমতায় চলে আসি। আমরা সংবিধানের ধারাবাহিকতা মেনে নির্বাচন করি। লক্ষ্য করে দেখেছেন 75-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরে হত্যা করার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা তো সংবিধানকে পাশ করে দেশ চালিয়েছেন, তারা তো সংবিধান মানেনি নেই। আমরা নয় পরিবর্তন করছি সময়ের আলোকে, সেটা মেনে চলছি। তারা কারফিউ নীতি, মানে সামরিক শাসনবিধি দিয়ে দল করেছেন, নির্বাচন করেছেন ক্ষমতায় থাকার জন্য। আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। আমরা কিন্তু 5 বছর পর পর নির্বাচন এনশিওর করি যে দল ক্ষমতায় যাবে বা একটা দল আবার ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে যেতে হবে। আমরা সেই সময় আর ফিরে যেতে চাই না। আমরা মনে করি একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য যদি নির্বাচনে যেতে চায় তার 2টা জিনিস দরকার। একটা হলো তার সাংগঠনিক অবস্থান সারা দেশে আছে কিনা, পাশাপাশি ভোটারদের সাথে সম্পৃক্ততা। আমরা কিন্তু সেটা দেখছি না। পাশাপাশি এটাও বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অন্য যে কোনো সমস্যা চেয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা সুসংগঠিত রাজনৈতিক দল। বাংলাদেশকে উনি একটা অন্যতম ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন, যে মাধ্যমে আমরা এখন কথা বলছি। এবং লক্ষ্য করে দেখেছেন এবার ইশতেহারে বলা হয়েছে স্মার্ট বাংলাদেশ। আমরা মনে করি ক্ষমতায় যাওয়ার একমাত্র হাতিয়ার নির্বাচন। কোন দল ক্ষমতায় যেতে চাইলে নির্বাচনের পথে হাঁটতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই।
প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি এই সময়ের রাজনীতি। সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে সাম্প্রতিক সমীকরণে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় এই সময়ের রাজনীতি। আমরা চলে যেতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে। মনি আপা, অনেকগুলো কথা কাউসার ভাই বলেছেন, সেগুলোর উত্তর আপনি দেবেন। আমি একটু যোগ করতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন নির্বাচন এবং মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন যে মির্জা ফখরুল কি করে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান কি, বিএনপি কিভাবে বুঝলো যুক্তরাষ্ট্রের অবস্থান? এই বিষয়টি একটু জানতে চাই। বিএনপি কি আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত আছে কোনো বিষয়ে, বা তাদেরকে প্রভু মনে করে কিনা, এবং তারা যদি তাদের এতই আপন হয় আপনাদের, তাহলে আপনাদের সাথে মিটিংও তো করলো না, চলে গেল। আপনাদের লবিস্টরা কি ব্যর্থ? আপনারা কি হতাশ? মনি আপা। আমাদের কোনো লবিস্ট নাই। প্রথমে আমি আপনাকে বলি, যথার্থে আন্তর্জাতিকভাবে রাজনীতি করার জন্য জিও পলিটিক্সে যতটুকু সবার সাথে সম্পর্ক, কারোর সাথে শত্রুতা না, যতটুকু থাকে আমাদের ঠিক ততটুকুই আছে। আমাদের আলাদা কোনো আপনার লবিস্ট নাই। লবিস্ট রাখে সবসময় সরকারি দল। লবিস্ট রাখতে রাখতে তারা কোথায় লবিস্ট পর্যন্ত রাখেন আপনি দেখেন। পেগাসাস যাদের কাছ থেকে নিয়ে আসছে সেই মুসাদ্দ তাদের লবিস্টের মধ্যে পড়ে। সো আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সম্পর্কে যে কথাটা বললেন যে উনি জানলেন কিভাবে, এই জানাটার জন্য জিও পলিটিক্সে বেশি কিছু লাগে না। আমি আপনাকে যে রিপোর্টের কথা বললাম, সেই রিপোর্টে যুক্তরাষ্ট্রের রিপোর্টেও কিন্তু এই ধরনের কথাই লেখা আছে, এবং এই নির্বাচনের পরে তাদের রিপোর্ট প্রায় 3-4 বার রিপোর্ট প্রকাশ্যে হয়েছে। আপনারা জানেন মান্থলি তাদের রিপোর্ট প্রকাশ হয়। তারা কিন্তু ওই জায়গায় যে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে, বাংলাদেশের ভোটার অধিকার সম্পর্কে যুক্তরাষ্ট্র যেখানে ছিল সেইখানেই আছে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সারা বিশ্বের সাথে যেভাবে ব্যবসা বাণিজ্যে তারা যুক্ত আছেন, ঠিক সেইভাবে তারা যুক্ত থাকবেন, এটা বলেছে। তারা তাদের স্বার্থে নিয়ে আসছে, আমাদের স্বার্থ আমরা কতটুকু হাসিল করতে পারি। আপনি দেখেন যে যখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রম নীতি নিয়ে, সংশোধিত নীতি নিয়ে কথা হলো, যে যদি শ্রম নীতি সংশোধিত হয় দেন জিএসপি সুবিধার কথা তারা চিন্তা করবে। এই জিএসপি সুবিধা পেলে বাংলাদেশের মানুষগুলো গার্মেন্টসে কাজ করে এবং বাংলাদেশের রেমিটেন্স, বাংলাদেশের এই যে জিডিপি যেটার উপর দাঁড়িয়ে আছে, সেই জায়গায় কিন্তু ডেভেলপ করতে হয়। এটা কিন্তু আমরাও চাই যে ডেভেলপ করুক। এই কারণে যে এই দেশটা আমাদের, হতে পারে যে কোনো স্বৈরশাসক দেশটা চালাচ্ছে, স্টিয়ারিং তাদের হাতে, কিন্তু দেশে যদি অর্থ থাকে তাহলে আর অর্থ বানাতে হয় না। যেভাবে বাংলাদেশ ব্যাংক দিয়ে সাংবাদিকদের সরিয়ে দিয়ে যেভাবে ব্যাংকে টাকা বানাচ্ছে আর মূল্যস্ফীতি চরমতরে নিয়ে গিয়েছে, সেটা করতে হতো না। তাইলে আমরা আমাদের সুবিধাগুলো পেতাম, আমাদের কিছু বৈদেশিক মুদ্রা আমাদের ঘরে আসতো। সেই কথাটা আমরা বলতে চেয়েছিলাম। তো সেইখানে আপনার ওবায়দুল কাদের সাহেবকে কি বলে, ওই যে বলেন না যে খালি ড্রাম বাজে বেশি, তারা বাজানোর জন্য আর ওই লেন্দুব দর্জির মতো শুধু চেয়ারটা দখল করার জন্য তারা জীবনের সর্বস্ব দিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষের সর্বস্ব তারা দিয়ে দিচ্ছে। ঠিক যেমন সিকিম করেছিল, যেমন আপনার হায়দ্রাবাদ করেছিল, ঠিক বাংলাদেশের অবস্থা আজকে ওই জায়গায় এসে উপনীত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাশের দেশে গেলে তারা মুখ্যমন্ত্রী বলে, তারা কিন্তু প্রধানমন্ত্রী বলে না। এই জায়গা থেকে বুঝতে হবে যে আমি তাকে কি মনে করি, বন্ধুত্ব কাকে বলে, সমানে সমান বন্ধুত্ব হয়। দুইটা দেশে মাত্র কাঁটাতার আছে, একটা আমেরিকা আর মেক্সিকো, আরেকটা বাংলাদেশ আর ভারত। তো আপনি কাঁটাতার তুলে দিতে আপনি কিছুই বলেন নাই, কোনো কথাই বলেন নাই। এটাকে, এই ভদ্রতাকে বন্ধুত্ব বলে না, এই ভদ্রতাকে নমনীয়তা বলে, এই ভদ্রতাকে কৃতদাস বলে। সেই কৃতদাসের জন্য আর এই কথাগুলো বলা, আপনার কৃতদাস হিসেবে তারা ওই যে বলে না, ভারতকে বলে এসেছি যেভাবেই পারুক আর একবার ক্ষমতায় আনার জন্য। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কথাগুলো কখন আসে? এই কথাগুলো কিন্তু অধীনতা থেকে আসে, এই কথাগুলো কৃতদাস থেকে আসে, এই কথাগুলো এজেন্সিশিপ থেকে আসে। এই এজেন্সিশিপ নিয়েছে তারা কোনো ইলেকশন করে না। যেটা আমি শেষ করি, এই লাইনটা শেষ করি, যেটা কায়সার সাহেব বললেন, কায়সার সাহেবের অনেক কথাই আমি শুনতে পাইনি, কারণ উনার উন্নয়ন ডেভেলপমেন্টের আপনার নেটওয়ার্ক উনার ওইখানে কেমন আছে আমি জানি না, কথা সব ভেঙে ভেঙে গেছে।
সেইখানে উনি বলেছেন যে ভোটারদের সঙ্গে সম্পর্ক আছে কিনা। আরে মিয়া, আপনারা তো ভোটেরই তোয়াক্কা করেন না। 2.5 কোটি তরুণ প্রজন্মের 10 ভাগের 1 ভাগ তরুণ প্রজন্ম আপনাদের ভোট দিয়েছে। বয়স্ক প্রজন্ম আপনাদের কি 10 ভাগের 1 ভাগ ভোট দিয়েছে? আপনাদের দল এক সময় করতো, তারা কি আপনাদেরকে ভোট দিয়েছে? আপনারা ভোটের কথাটা কি তুলে দিয়েছে? প্রশ্নটা করিনি, খুব সংক্ষেপ উত্তর দিবেন। আমি নচিকেতা চক্রবর্তীর একটা গানের লাইন বলতে চাই যে বিজয়ীরা বরাবরই ভগবান এখানেতে। তো এই যে যারা জয়লাভ করে তারাই কিন্তু আসলে সব জায়গাতেই ভগবানের মতো থাকে। তো আওয়ামী লীগ তো জয়লাভ করেছে, তারা তো ধরে রাখতে পারছে, বিএনপি তো কিছুই করতে পারলো না, পারছে না বিএনপি। শোনেন, এটাকে যদি আপনি জয়লাভ বলেন, শোনেন, এটাকে যদি আপনি জয়লাভ বলেন, সমস্ত বাংলাদেশের মানুষ বয়কট করলো, নির্বাচনে গেল না, ভোট দিতে গেল না, ইভেন তার দলে, আমি বিশ্বাস করি না আওয়ামী লীগের এত করুণ দশা। আওয়ামী লীগের করুণ দশা আমি জানি, কিন্তু এত করুণ দশা যে 2% 5% আওয়ামী লীগ ভোট দিতে আসবে না, ভোট দিতে গেল না, আপনি একাই রাজা। আপনাকে মানুক আর না মানুক, আপনি একাই রাজা। এই রাজা হওয়ার জন্য জিততে হয় না। এই রাজা হতে হলে কারো পীরের মুরিদ হতে হয়। আপনি পীর মানছেন যাদেরকে, তারা তো আপনার সব খেয়ে আপনার খোকলা বানায় দিচ্ছে। এই খোকলা মানুষের জীবন ধারণের জন্য একটা চেয়ার। আপনারা তো পীরের মুরিদ হয়ে সফলতা পেলেন না। আপনারা অনেক আমরা কে বলেছি আমরা সফলতা পেয়েছি? জনগণ আমাদের সাথে আছে। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, অরিজিনাল ক্ষমতার উৎস বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর বাইরে আর কোনো কিছু থাকতে পারে না। ধন্যবাদ মনিয়াপা। আমরা একটু কাউসার ভাই আপনার কাছে আসতে চাই। মনিয়াপা বেশ কিছু কথা বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যেটি বললেন, আমি বলেছি আমি যে মির্জা ফখরুল ইসলাম কি করে জানলেন যুক্তরাষ্ট্রে তাদের আগের অবস্থানে রয়েছে। ডোনাল্ড লুর বক্তব্য কি ফখরুল সাহেব শুনেনি, এটা উনি বলেছেন। তো ফখরুল সাহেবের প্রশ্নের জবাবে ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার করেছেন। আমার জানতে চাওয়া হচ্ছে যে তারা যেসব নিয়ে ঢাকায় এসেছে, ফখরুল সাহেবের কথা মিথ্যা প্রমাণের জন্য কেন প্রশ্ন তুলতে হলো, মানে ফখরুল সাহেবকে কেন নিয়ে আসতে হচ্ছে, এবং আপনারা এই যে ভোটারদেরকে তোয়াক্কা করেন না, যেটি মনিয়াপা বলেছেন, এটার উত্তর দিবেন। আরেকটি হচ্ছে যে সর্বশেষ যে খবর সেটা হচ্ছে র্যাবের স্যাংশন কিন্তু উঠছে না, আমেরিকা থেকে এই ধরনের কথা জানানো হয়েছে। তাহলে আসলে লাভ কি হলো নিয়ে এসে তাদেরকে বাংলাদেশে? লক্ষ্য করে দেখেছেন নীলুফার চৌধুরী মনে কিন্তু কথায় কথায় পার্শ্ববর্তী দেশের প্রসঙ্গটা এনেছে। আমরা আশাবাদী আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, কারণ 91-96 সালেও কিন্তু আমাদের প্রতিবেশী দেশের প্রতি তারা এমন বিষাদগার করেছিলেন। বাংলাদেশের সরকার পরিবর্তন হবে, আমি আগেও বলেছি, এদেশের জনগণ এবং ভোটারদের দ্বারা। এখানে কারো রেটিং হওয়ার কোনো সুযোগ নাই, আমরা সেটা প্রত্যাশাও করি না। দেখুন, আমাদের আন্তর্জাতিক রাজনীতি বলেন, বাণিজ্যে বলেন, সেখানে কৌশল থাকতে পারে, যেটা নির্ভর বলেছেন চীন, ভারত, আমেরিকা। দেখুন, আমরা কিন্তু চীন এবং ভিয়েতনামের সাথে পাল্লা দিয়ে বৃহৎ আমেরিকায় বা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা গার্মেন্টস সেক্টরটা ধরে রেখেছি। এখানে কিছু ব্যবসায়িক কৌশল অবশ্যই আছে। এবং দেখুন, ডোনাল্ড কিন্তু আরো বলেছেন যে বাংলাদেশ ইমার্জিং টাইগার, এগিয়ে যাচ্ছে, আমরা এই দেশটার সাথে কাজ করে যেতে চাই। আর যে বললেন তরুণ প্রজন্ম বা কারা কারা ভোট দিতে পারেন নাই, দেখুন ওনারা যে নির্বাচনে যাচ্ছেন না, আমরা তো মনে করি ওনাদের যদি সেই সাহস থাকতো, ওনাদের যদি সেই ভোটাররা আশ্বস্ত হতো, নিশ্চয়ই যেতেন। দেখুন, জনসমাবেশ করা, মহাসমাবেশ করা খুব সহজ, কিন্তু নির্বাচনের প্রতিটা বুথে ভোটারদেরকে নিয়ে আসা এটা খুব কঠিন বিষয়। কাউসার ভাই, আপনারা তো ওনাদের এই নির্বাচনী যে জনসভা সেটাতেও আপনারা ভয় পান, আপনারা তো ওনারা যেদিন দেয় সেদিনও আপনারাও একই রকম জনসভা। দেখুন, এটা এইভাবে বলার কোনো সুযোগ নাই। পাশাপাশি একাধিক রাজনৈতিক দলের সভা হতে পারে। কেন একই দিন কেন দিতে হবে? একই দিন কেন দিতে হবে? আপনার মনে আছে যাত্রাবাড়ি যেদিন ওনারা সমাবেশ করেছিল, আমরা কিন্তু সমাবেশ দেই নাই। কি লঙ্কা কাণ্ড করেছিল যাত্রাবাড়িতে, সারা জাতি দেখেছে। আমরা যেমন একদিকে জনতা শেখ হাসিনার নেতৃত্বে সরকারে আছি, আমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি আছে, ওনাদের কিন্তু দায়িত্ব আছে। কারণ 28 অক্টোবর লক্ষ্য করে দেখেছেন, 28 অক্টোবর এই বিএনপির সাথে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কারোর সাথে কোনো ক্ল্যাশ হয়নি, অথচ ঢাকা শহরে কি তাণ্ডবটা ওনারা চালিয়েছেন। মানে কাউসার ভাই, আমার একটা জানার বিষয়, এই তাণ্ডব যদি হয় সেটা মোকাবেলার জন্য কি বাংলাদেশ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কি যথেষ্ট না? আওয়ামী লীগের কর্মী লাগবে? আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে 28 অক্টোবর তাণ্ডব ফেস করার জন্য আওয়ামী লীগ কোথাও নেমেছে?
তাহলে সমাবেশ তাদেরটা কেন? হয়েছে আইন শৃঙ্খলার। কেন? দেখুন, সমাবেশ করার রাইট কিন্তু সবার আছে, একই দিনই করতে হবে। দিনক্ষণ বা পাশাপাশি পাল্টাপাল্টির বিষয় না, এটা পাশাপাশি হতেই পারে। এই সরকার মাত্র 3.5 মাস মাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে, নতুন ইশতেহার, নতুন চ্যালেঞ্জ নিয়ে এসছে। ওনারা এখনই আন্দোলন করে সরকারকে নামাতে চান। এখানে একটা অশুভ কিছু একটা আছে। আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্যই কিন্তু আমরা মনে করি রাজপথে আমাদের পাশাপাশি থাকা দরকার, যাতে দেশে একটা অস্থিতিশীল অবস্থা না করতে পারেন, দেশের রপ্তানি খাতকে যেন অচল করে দিতে না পারেন। লক্ষ্য করে দেখেছেন, ডলার ক্রাইসিসে কিন্তু ওনারা আহ্বান জানিয়েছেন যাতে তারা ব্যাংকিং চ্যানেলে ডলার না পাঠান। ওনারা হুন্ডি ব্যবসায়ীকে প্রমোট করতে চান। ওদের অনেক নেতা কর্মী লন্ডনে, আমেরিকায়, মিডল ইস্টে এই ব্যবসাটা করেন, হুন্ডি ব্যবসাটা। কারণ এখন যদি ব্যাংকিং চ্যানেলে সরকার 2.5% প্রণোদনা দিচ্ছেন, কারা দেশের যদি ভালো চাইতেন তাহলে কিন্তু ওনারাও বলতেন যে না, আপনারা বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে তাদের আপনাদের রেমিটেন্সটা পাঠাবেন। একটা দল কি করে এটা পারে যে না, আপনারা রেমিটেন্স পাঠাবেন না? যাই হোক, আমরা মনে করি শত ব্যর্থতার পরেও এই সরকার অনেক কিছুতেই ঠিক আছে, অনেকগুলো সুযোগ ধরে রাখতে পেরেছে। আমরা চাই না একটা দল দেশি বিদেশি চক্রান্ত করে আবার সেই অবস্থাটা নষ্ট করে দিক। কারণ আমরা মনে করি এই দলটি নির্বাচনে, যে দলটি আসতে ভয় পায়, তারা ক্ষমতায় আসতে চায় ভোটের মাধ্যমে নয়, চক্রান্তের মাধ্যমে। আমরা সেই চক্রান্তকেও কিন্তু মোকাবেলা করতে চাই এবং এই জন্য আমরা রাজপথে থাকতে চাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে কাউসার ভাই। আমরা আবারও বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই, ফিরে এসে আবারও আপনাদের কথা শুনবো। দর্শক, সাম্প্রতিক সমীকরণে আরো একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় এই সময়ের রাজনীতি। সঙ্গেই থাকুন, একটু পরেই ফিরবো। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় এই সময়ের রাজনীতি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, এবং নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রশ্ন হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলি, সেটি হচ্ছে যে উনি বলেছেন আমাদের স্বার্থটা আমাদেরই করতে হবে, আমাদের লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। তো এখন আপনারা নিজেরাই করতে চাচ্ছেন কেন? আগে তো আপনারা আমেরিকার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এরপরে আমি আপনাকে কখনো কি আপনাকে বলেছে কেউ যে বিএনপির চেয়ে বিএনপি নির্ভরশীল হয়ে পড়েছে? আমি আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগ 4 টার্ম ক্ষমতা দখল করে আছে, কুক্ষিগত করে আছে, বাই হোক বাই ক্রোক ক্ষমতাকে আঁকড়ে ধরে আছে। টাকা পয়সা থাক না থাক, ব্যাংক দেউলিয়া হোক, কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না। সেই ক্ষমতাটাকে ধরে রাখতে গিয়ে আওয়ামী লীগের অনেক রকম কথা বিএনপির বলতে হয়েছে, সত্য কথাগুলো। যে সত্য কথাগুলো একটা সময় আমেরিকা আওয়ামী লীগকে 1/11 পরে ক্ষমতায় বসিয়েছে, তারা শুনে না শোনার ভান করেছে। এই বিশ্বমুরলেরা যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের উপর নাখোশ হওয়াতে যখন তারা প্রতিবাদ করা শুরু করলো, তখন আমাদের প্রতিবাদের ভাষা আর তাদের প্রতিবাদের, পৃথিবীর সমস্ত মজলুমের কিন্তু ভাষা এক হয়, এটা আপনি মনে রাখবেন। তখন তাদের ভাষাটা, তাদের প্রতিবাদটা আমাদের ভাষার সঙ্গে মিলে গেল, এইটুকুই যা। এটার সঙ্গে তো তাদের উপর ডিপেন্ড করার কিছু নাই। তারা কি আমাদের ভোটার? না তারা আমাদেরকে এসে ভোট দিয়ে ক্ষমতায় বসায় দিবে, না তারা এসে মারামারি করে আমাদের বসিয়ে দিবে। হ্যাঁ, অনেকদিন তাদের কথা না শুনলে অনেক রাষ্ট্রে আমি শুনেছি যে তারা ছু মেরে রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে গেছে, কিন্তু বিএনপির সাথে এরকম কোনো কথা কখনোই হয় না, কখনোই হয় না। বিএনপি ধর্মীয় ভাবে কিন্তু বেশ শক্তিশালী, তারা ধর্মকে ভালোবাসে অনেক বেশি, সেটা আমরা বিভিন্নভাবে প্রমাণ পাই। গাজা প্রসঙ্গে ছাত্রলীগ সারা বাংলাদেশে তারা মিছিল করলো, সমাবেশ করলো, বিএনপির তরফ থেকে একটিও কোনো ধরনের মিছিল বা এরকম সমাবেশ আমরা দেখতে পেলাম না। কেন? এগুলা ছাত্রলীগ শুনেন ধানও কাটছিল, মনে আছে আপনার? ধান কাটছে, গামছা পরে সেই শো করে ছবি তুলে আবার পাঠায় দিছে, সমস্ত বাংলাদেশ সয়লাভ করছে। ওটা যে কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে যে ওটা শো করছে, এটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে পরে। এরা হচ্ছে নাটক করার মতো একটা দল। গাজার পক্ষ নিয়ে আওয়ামী লীগ কথা বলে, অথচ ইসরায়েলের বিমান ঈদের মধ্যে, সব ছুটির মধ্যে কার্গো বিমান বাংলাদেশে এসে স্টে করে। আপনি বুঝেন, গাজার পক্ষ নিয়ে তারা কথা বলে, অথচ আপনার পাসপোর্টে নাম তুলে দেয় আপনার ইসরায়েলিদের
সেটা কিন্তু আমাদের সঙ্গে কারোর সঙ্গে আলোচনা করে না। গাঁজা নিয়ে কথা বলে আবার প্যাগাসাস আনতে কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে কিন্তু কোনো সমস্যা হয় না। আপনার মনে আছে যে একটা হাইড্রোজেন পারঅক্সাইডের ফ্যাক্টরিতে আগুন ধরে গেছিল, অনেক লোক মারা গেল সীতাকুণ্ডে। সেটা পরে শোনা গেল যে ওইটার মালিককে বলা হলো যে এটা ইসের আপনার ইউরোপের একটা দেশের একটা আপনার মোসাদের একজনের ইহুদির একজনের ব্যবসা 49%। এই যে আপনার তাদের ব্যবসা বাংলাদেশে চলে আমরা জানিও না। তো আওয়ামী লীগ হলো এরকম একটা দল, তারা গাজাকে শো করে আর মোসাদের সঙ্গে কাজ করে, গাজাকে শো করে, ইহুদিদের সঙ্গে আত্মীয়তা করে, গাজাকে শো করে, ইহুদিদের সঙ্গে তারা বন্ধুত্ব করে। আওয়ামী লীগ পারে না, হেন কোনো কাজ নাই, নোংরামির দিকে আওয়ামী লীগের কোনো জুড়ি নাই, কিন্তু ভালো কাজ একটা করতে বলেন একটাও করবে না। সেইখানে আপনার আওয়ামী লীগের সভানেত্রীকে কেউ মানে না। আপনি দেখেন আওয়ামী লীগের সভানেত্রী আত্মীয় স্বজনকে নমিনেশন দিতে না করছিল উপজেলায়, একটা নেতা মানছে সভানেত্রীর কথা, তারা তাদের প্রয়োজনে সবকিছু করতে পারে। আপনার কাছে আসবো, আমরা একটু কাসর ভাই আপনার কাছে আসতে চাই, কেন আওয়ামী লীগ নাটকবাজ, এটার উত্তর দেবেন। আর ভোট নিয়ে একটু কথা বলি। ভোট নিয়ে আওয়ামী লীগের একজনের একটু মন্তব্য আমি বলি। ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারাদিন 2-3টা ভোট পড়ছে, বিকেলে তা বানানো হয়েছে 300 থেকে 3,000-এর মতো। এ কারণে ভোটের উপর মানুষের আস্থা নেই। কথা বলেছেন ঠাকুরগাঁও উপজেলা নির্বাচনী প্রচারণা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন। এসব কথা তো আমরা বিএনপি বা বিরোধীদের মুখে শুনতাম, এখন আপনাদের দলের লোকই বলছে কেন? কাউসার ভাই। প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে যে তথ্যগুলি দিলেন, অসত্য তথ্যগুলো, দেখুন এটা তো কোনো লুকোচুরি নেই। আমরা একটা অবস্থান নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘে বলেছেন, সব ফোরামে বলেছেন, শক্তভাবে বলেছেন। আমরা মনে করেছিলাম আমাদের দেশের প্রধান বিরোধী দল বিমানের কাহিনীটা বলেন, বিমান আসলো কিভাবে, কার্গোর কাহিনী বলেন না। এই বিমানটা কিন্তু একটা অপপ্রচার ছড়ানো হয়েছে। এটা কিন্তু কেউ কোনো ডকুমেন্টারি বলতে পারে নাই, আপনারা অপপ্রচার করছেন। দেখুন দেশে এখন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, আপনি জানেন গত জাতীয় সংসদ নির্বাচনেও আমাদের যেহেতু এটা দলীয় সিদ্ধান্ত ছিল যে মনোনয়নের বাইরে অনেকে নির্বাচন করতে পারবেন, অনেকেই কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছেন। 62টা আসনে পরাজিত প্রার্থীরা অনেক কথা বলেছেন। এটা নির্বাচনে পরাজয়ের পর কিছু কথা আসতেই পারে, এটা বিষয় না। বিষয় হলো নির্বাচনগুলো ওনারা বলেন নির্বাচনে ভোটাররা আসছেন না, কিন্তু একবারে কিন্তু নির্বাচনে ফেল করলে সত্য কথা বের হয়ে যায় এরকম? কাউসার ভাই, নির্বাচনে ফেল করলে সত্য কথা বলে, আর পাশ করলে তখন আর সত্য বলা লাগে না। না, এটাও মেয়েদের প্রসব বেদনার মতো, কিছু কষ্ট হয় 1-2 দিন বলে, পরে আবার হাসি দেয়, পরে আবার সব ঠিক আছে, তাই না? যেমন নির্বাচনগুলি অংশগ্রহণ করছে, প্রতিনিধিমূলক হচ্ছে, অবাধ হচ্ছে, সুষ্ঠু হচ্ছে, এটা কিন্তু বলেন না, বলেন ভোটাররা আসছেন। হ্যাঁ, হয়তো আমাদের একটা ব্যর্থতা আছে, আমরা সেভাবে ভোটারদেরকে আনতে পারি নাই। যেহেতু উপজেলা নির্বাচন 5টি ধাপে হবে, ইনশাল্লাহ পরবর্তী ধাপগুলিতে আমরা মনে করি আরো বেশি ভোটাররা আসবে। কারণ তাই বলে এটাকে বিতর্কিত করা, এটা কিন্তু ঠিক না। এটা আসলে বিতর্কিত ভোটার নাই, আপনারাই তো পক্ষে, আপনারাই বিপক্ষে করতে চায় যারা আমাদের নির্বাচন প্রক্রিয়া বিতর্ক করতে চায়। সাংগঠনিক ভিত নাই বলে জনসম্পৃক্তরা নির্বাচনের পথে হাঁটতে চান না। আমরা তাদেরকে ওয়েলকাম করি, আসুন মোকাবেলা করুন আওয়ামী লীগকে, তাহলে বলতে পারবেন। আপনারা খেলায় আসবেন না, খেলার সমালোচনা করবেন, এটা তো হয় না। আমরা আপনাদেরকে ওয়েলকাম করি, আসুন খেলায় বোঝা যাবে, ভোটে বোঝা যাবে। ওনারা তো খেলায় আসতে চান, কিন্তু ওনারা তো রেফারি আর ফিল্ডকে সমান চান। কিন্তু ওনারা তো খেলায় জয়ের গ্যারান্টি চান, যে খেলায় জিতবেন সে খেলায় আসতে চান। এটা তো রেফারি বা কারোই বলার পক্ষে সম্ভব না কে জিতবেন, কে জয়ী হবেন। ওনারা গ্যারান্টি চান, এবং এটা তো বলছেন না, প্রস্তাবনা দিচ্ছেন না যে আগামী যে কোনো নির্বাচন এত % ভোট হলে নির্বাচনী বৈধ হবে, এদের প্রস্তাবনা দিচ্ছেন না। তার মানে কি এটার পক্ষে আপনারা না? কারণ আমরা মনে করি 2008 সালের নির্বাচনী আইনে যে সংশোধনী এসেছিল, সেখানে কিন্তু সব বড় দলের কমেন্ট ছিল এবং সবার পর্যালোচনা করে কিন্তু আইনটা করা হয়েছিল। এখন দেখুন আমাদের ধান কাটার মৌসুম আপনি লক্ষ্য করে দেখেছেন, প্রচন্ড গরম। আমি আজকে এলাকায় গিয়েছিলাম, এখন নাকি রাত্রেবেলা দিনের বেলা প্রচন্ড গরমের কারণে ধান কাটতে পারবে।
ধান কাটার ভোট দেওয়া তো এক জিনিস না। গাইতে ভোট করার অভ্যাস আছে না, আপনি আগামীতে দেখাইছেন ওটাই করেন। এটা তো যোগান দিচ্ছে আমার গ্রামের কৃষকরা, এই যারা দান করছেন তারা যোগান দিচ্ছেন। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাদেরকে তো আমরা স্যালুট করি, কনগ্রাচুলেট করি। ভোটারদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা মত প্রকাশের জন্য নির্বাচনে আসুন, দেশের গণতান্ত্রিক অবস্থা কন্টিনিউ রাখেন, এটাই আমাদের প্রত্যাশা। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা করি আগামীতেও আপনাদের দুজনকে পাবো, আপনাদের মূল্যবান মতামত আমরা নিতে পারবো। ভালো থাকবেন আপনারা। প্রিয় দর্শক, আজকের সাম্প্রতিক সমীকরণ শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিজয় টিভির সঙ্গে থাকুন।